নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও আমার পরিবার তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার। সকালবেলা বেশ ভোরভোরই ঘুম থেকে উঠেছি, জানো তো। কদিন ভীষণ অনিয়মের জীবন কাটালাম। একদম সকালবেলা ঘুম থেকে ওঠা বন্ধ করে দিয়েছিলাম, তার সাথে কিছু শারীরিক চর্চাও করতাম না। কিন্তু চিন্তা ভাবনা করলাম যে না, চলো আবার সেই পুরনো রুটিনেই ফিরে যাওয়া যাক। তাই বেশ কদিন ধরেই সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করে নিচ্ছি। এই সাধারণ এক্সারসাইজগুলো করলে না, জানো তো, সকালবেলা থেকে আমি ভীষণ পজিটিভ একটা ভাইবস পাই। শরীরের মধ্যে ঘুম থেকে উঠে যে একটা ম্যাচম্যাচে ভাব, কাজ করতে ইচ্ছা না লাগা, সেইটা সম্পূর্ণটাই যেন চলে যায়। আর সি সেকশনের পর যেহেতু আমার ভীষণ কোমরে ব্যথা নিয়ে ভুগি, তাই এই এক্সারসাইজগুলো করলে দেখি কোমর ব্যথাটাও অনেকটা রিলিফ পাই। ব্যায়াম সেরে নিয়ে তারপর চলে এলাম নিচে। এসে রোজকার মতো দুটো আমন্ড ভিজিয়েছিলাম, সেইটাই খেয়ে নিলাম। আমাদের না নতুন বাড়িতে এই প্রথম দেখো এই নাকচম্পা গাছটাতে একটা সুন্দর ফুল এসছে। এই জুলাই মাসে গাছটা বসালাম, মাঝখানে গেল আগস্ট, সেপ্টেম্বরেই ফুল এসছে দেখে ভীষণ ভালো লাগছে। এরপর চলে এলাম রান্নাঘরে। একটু লাল শাক ভাজবো চিংড়ি মাছ দিয়ে, তার জন্য চিংড়িগুলো ভেজে নিচ্ছি। লাল শাক দিয়ে না, জানো তো, চিংড়ি মাছ দিয়ে ভাজলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু চিংড়ি মাছই এনেছে দুপুরে রান্নার জন্য, তাই ভাবলাম সেখান থেকে কিছুটা পরিমাণ চিংড়ি দিয়ে একটুখানি লাল শাক ভাজা করি, আর তার সাথে অল্প কিছুটা চিংড়ি দিয়ে করব পটল আলুর তরকারি। আসলে কি, নিরামিষ তরি তরকারি না আমাদের বাড়িতে সবাই খুব একটা ভালো খায় না, তাই চেষ্টা করি যদি একটু মাছের ছোঁয়া দেয়া যায় তরকারিগুলোতে, তাহলে দেখি এরা ভীষণ ভালোভাবে খায়। তাই অত্যাধিক না হোক, যেটুকু বাজার এসছে তার মধ্যে থেকেই 2-3টে চিংড়ি নিয়ে তাতে কেটে লাল শাকটা ভেজে নিলাম। আসলে কি বলো তো বন্ধুরা, যদি বাবাইকে বলতাম না যে চিংড়ি মাছ একটু বেশি করে আনবে, ও কিন্তু সেইটাই আনতো। কিন্তু আমি বলিনি, জানো তো, কারণ সংসারে যেটুকু জিনিস আসে আমি সেটুকু দিয়েই গুছিয়ে সংসার করতে জানি। আসলে কি, একটা সময় এই পয়সার জন্য বিয়ের পর এতটা কষ্ট করেছি তো সংসারের চাহিদা বাড়াতে থাকলে দেখবে বাড়তেই থাকে। তাই জন্য আগেও যেটুকু জিনিসে আমি সংসার চালিয়েছি, এখনও চেষ্টা করি সেইটুকু জিনিস দিয়েই যাতে সংসারটা চালানো যায়। কেন, এই দ্রব্যমূল্যর বৃদ্ধিতে বাজারে যে কোনো জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে। সংসার চালানো এমনিই আগের মতো যতটা টাকা দিয়ে সম্ভব ছিল, এখন তার থেকে অনেকটাই বেশি লাগে। এরপর যদি আমরা খরচা বাড়িয়ে দিই, তাহলে তো সংসার আর সঞ্চয় বলে কিছুই থাকবে না। আর স্বামীরা রোজগার করলেও সংসারে সঞ্চয়ের দায়িত্বটা কিন্তু সেই আমাদের ওপরই পড়ে। তাই আমি একটু বুঝে চলি। যেটুকু চিংড়ি মাছ এনেছে সেটাকে দিয়েই ভাগে ভাগে তরকারি রান্না করলাম। আর দুপুরে সবার জন্য গাঁঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিও করলাম। মাছটা কিন্তু বেশি লাগলো না। আর দেখো, প্রত্যেকটা পদ চিংড়ি মাছের জন্য সবাই খুব সুস্বাদু করে খেয়ে নেবে। এবার তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। জানো তো বন্ধুরা, আমি যখন বিয়ে করে আসি না, তখন বাবাই খুব সামান্য রোজগার করত।
আসলে বাড়ির লোকের জোরাজুরিতেই আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তখন ধরো আমার 21 বছর বয়স, আর বাবাই আমার থেকে 1 বছর 2 মাসের বড়। বাবাইয়ের এই 22। তখন বিয়েটা হয়ে যায়। তখন আমরা খুব অর্থাভাবের সম্মুখীন হয়। তার মধ্যে বিয়ে 3 বছর পর সোনামা আসে। ওটিতে গিয়ে সব মেয়েরা যখন চিন্তা করে যে আমার বেবি আসছে, তাকে নিয়ে এই করব ওই করব, আমি তখন ওটিতে শুয়ে শুয়ে চিন্তা করছি এই যে প্রাইভেট নার্সিং হোমে আমি ভর্তি হলাম বাচ্চা হতে, আমার বিল কে মেটাবে? আমি বাড়ি যাব কি করে? আদৌ কি নার্সিং হোম থেকে আমি ছাড়া পাবো? কারণ টাকা না জমা দিলে সেখান থেকে তো আমাকে ছাড়বে না। সোনামা হওয়ার সময় না আমি কার্ড করেছিলাম সরকারি হসপিটালে, কিন্তু কিছু সমস্যার জন্য সোনামা অনেক আগেই হয়ে যায়। যেহেতু সংসারের প্রচুর কাজ করতে হতো, তো সোনামার প্রিম্যাচুয়ার ডেলিভারি ছিল, জানো তো। তোমরা জানতে চাইলে আমার ডেলিভারির গল্প তোমাদের একদিন জানাবো, পুরো প্রেগনেন্সি পিরিয়ডের গল্প। সেই কারণবশত মেয়ে আমার খুব ছোট ছিল। তাই যখন ওয়াটার ব্রেক হয়, সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেলে ওরা কোনো রকম রিস্ক নিতে চায় না বেবি হওয়াতে। এদিকে বাবাই পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে, আর আমার অদম্য জেদ ছিল, জানো তো। যেহেতু আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ে নিয়ে কোনো ইচ্ছা মত ছিল না, কিন্তু অকেশন করেই বিয়েটা দিয়েছিল। তাই আমারও ভীষণ জেদ ছিল যে আমি কোনো ব্যাপারে আমার বাপের বাড়িকে জড়াবো না। হসপিটালে ভর্তি হলাম। সেখানে শ্বশুর বাড়ির কেউ যায়নি, শুধু বাপের বাড়ি থেকে আমার মাসি মামা গেছিল আর মা। তখন ওটিতে নিয়ে যাওয়া হলো আমাকে প্রাইভেট নার্সিং হোমে। যেহেতু আগে থেকে দেখায়নি, এমনিতে ডেলিভারি 14,000 টাকায় হলেও আমাকে চার্জ করা হয়েছিল 29,000 টাকা। বাবাই দিক বিদিক চিন্তা না করে শুধু আমাদের সন্তান আর আমাকে বাঁচানোর জন্য সেই নার্সিং হোমেই আমায় ভর্তি করে দেয়। ওটিতে যেতে যেতে আমি খালি বাবাইয়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি আর জিজ্ঞাসা করছি পয়সা আসবে কোথা থেকে। ও খালি হাত নাড়ছে, সব হয়ে যাবে। ওটি থেকে বেরিয়েছি, সোনামা হয়েছে। আনন্দের জল না দুঃখের জল আমি ভেবে পাচ্ছি না, আমার দু চোখ ভেসে যাচ্ছে। কারণ আমি একটা কথাই চিন্তা করছি, বাবাইয়ের হাত ধরে জিজ্ঞাসা করছি কানে কানে ডেকে যে কি গো, এবার এখান থেকে ছাড়াবে কি করে? আর শুধু সারদা মাকে ডাকছি যে মা, এই বিপদ থেকে তুমি আমায় মুক্তি দাও। তখন বিশ্বাস করবে না, ওই 29,000 টাকার জন্য বাবাইকে এদিক ওদিক ছুটতে হয়েছে। আমাকে কোথা থেকে 1 টাকা আমি পাইনি, আমার শ্বশুরবাড়ি থেকেও না। কিন্তু আমার শ্বশুরবাড়ি কিন্তু সচ্ছল অবস্থা। তারপর যেদিন ছুটি হবে তার আগের দিন রাতে আমার বেশ কিছু গয়না বাবাইকে বিক্রি করে দিতে হয়। আমি বলেছিলাম, কারণ এই বিপদ থেকে তো আমাকে মুক্ত হতে হবে। এখন হয়তো তার অনেক বেশি গয়না বাবাই আমায় বানিয়ে দিয়েছে। সোনামা হওয়ার পর বাবাই একটা ভালো চাকরিও পেয়েছে, কিন্তু সেই টাইমটায় আমরা যে স্ট্রাগল করেছি। তারপর সোনামা এলো, সোনামাকে কি খাওয়াবো সেই নিয়েও অনেক চিন্তা ছিল আমাদের। কিন্তু তারপর সোনামার কপালের জোরে আমার ঘরে লক্ষ্মী এলো, বাবাইয়ের একটা ভালো চাকরি হলো। দেখো, তোমাদের সাথে আমার স্ট্রাগল পিরিয়ডের কিছুটা শেয়ার করলাম। তোমরা যদি চাও তোমাদের সাথে আরও শেয়ার করব। তো তাই জন্যই বলছি বন্ধুরা, যে তখনও কিন্তু মানুষটার হাত ধরেছিলাম, আজও ধরে আছি। তবে এ নয় যে আজকে ভালো চাকরি করছে বলে, 2 পয়সা সংসারে বেশি আসবে বলে আমি অত্যাধিক সংসারে খরচা করব। আমি কিন্তু সেই রকম না। আমি আগে যেরকম সংসার চালিয়েছি অল্প খরচে, এখনও চেষ্টা করি যে যেটুকু না করলে নয় সেইটুকুর মধ্যে দিয়েই সংসার চালানোর, যাতে কিছুটা সঞ্চয় রাখতে পারি। কারণ ওই একটা সময়ের অর্থাভাব না, জানো তো বন্ধুরা, আমাকে ভীষণভাবে ভীত করে রেখেছে যে ভবিষ্যতে যাতে আর সেই দিন না আসে। একটা নাইটি, একটা চুড়িদারের জন্য ইত্তেশ করে থাকতাম যে কবে বাবাই নাইটি পাবে আর একটা টাকা মাইনা পাবে আর একটা নাইটি কিনবো। সুতরাং সেই স্ট্রাগল পিরিয়ডটা না আমাদের দুজনকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে।
তখনও মানুষটার হাত ধরেছিলাম, আজও মানুষটার হাত ধরে আছি। যত লড়াই হোক জীবনে, কোনোদিনও মানুষটার হাত ছাড়বো না। সংসারের সমস্ত কাজকর্ম সেরে আজকে বিকেলে চললাম একটু কেনাকাটা করতে। আর আমি বেরোবো শুনলেই আকাশের দেখো মুখটা কিরম ভার হয়ে যায়। এরপর রওনা দিলাম সোনামার জামা কাপড় কিনতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও কোথাও ভালো লেগে থাকে, আমার কথা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করেছো, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তাদের জানাই অনেক 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 ভালোবাসা। কেনাকাটা করতে গিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে না ভিডিও শেয়ার করব, জানো তো, কিন্তু উপায় হয়নি, ওখানে নাকি ব্লগিং বন্ধ। তারপর বাজার কলকাতাতেও গেলাম, সেখানেও ব্লগিং করতে দিল না। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।